নমস্কার। দেখো, বর্তমান আমাদের সমাজে ইংরেজি না জানলে কোনো কিছুতেই ভ্যালু পাওয়া যাচ্ছে না। সেই ইংরেজি আমাদের শিখতেই হবে। ইংরেজি শিখতে গেলে আমাদের তার আগে কিছু বিষয় শিখে নিতে হবে। তার মধ্যে অন্যতম একটি টপিক হলো ইংরেজি গ্রামারের মধ্যে টেন্স। যে টেন্সটা ছোট থেকে বড় সকলের কাছেই একটা গোলক ধাঁধার মতো মনে হয়। তো আজকে আমরা টেন্স বিষয় কি এবং কিভাবে এই টেন্স অর্থাৎ একটা বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সব কিছুই শিখে নেব একে একে। আমি তোমাদের এটুকু বলতে পারি, আমাদের প্রত্যেকটা ক্লাস যদি ঠিকঠাকভাবে করো তাহলে টেন্স বিষয়টা তোমার ধারণা হয়ে যাবে। তাহলে চলো, কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে আলোচনা করি। টেন্স শিখতে গেলে কি কি প্রয়োজন সেটা আগে জেনে নিই। টেন্স শিখতে গেলে আমাদের বিশেষ করে দুটো জিনিস লাগবে। তিনটে জিনিস হলে ভালো হয়, কিন্তু না হলেও দুটো জিনিস লাগবেই লাগবে। যেমন সাবজেক্ট। এই সাবজেক্টের বাংলা অর্থ কি? কর্তা। কর্তা কাকে বলবো? দেখো, আমরা জানি আমাদের বাড়িতে কোনো না কোনো একজন কাজকর্ম করেন, যিনি সংসারের দায় দায়িত্ব নিয়ে থাকেন, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাবা হয়ে থাকেন। তো তাকে আমরা কর্তা বলি। ঠিক একটা বাক্যের মধ্যেও বা সেন্টেন্সের মধ্যেও এরকম একটা কর্তা অবশ্যই থাকে। একটু পরে আরো ভেঙে বলছি। তাহলে কর্তা কি? আর একটা বিষয় হলো ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ বা ক্রিয়া। এবার ক্রিয়া কথার অর্থ কি? ক্রিয়া মানে হলো কাজ। একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডটা দিয়ে বা যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে জানি। এটাও বলবো, এক্ষুনি আসছি। তো তিনটে বিষয়ের কথা বলেছিলাম, এখানে দুটো আছে। আর একটা অবজেক্ট। অবজেক্টের বাংলা অর্থ কি? কর্ম। এই কর্মটা কিভাবে আমরা পাবো সেটাও দেখে নিচ্ছি একে একে। এখন আসি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ কর্তা, ক্রিয়াপদ, কর্ম। এগুলো আমাদের একটা বাক্য থেকে বের করতে হবে। কি উপায়ে বের করব, তাই না? দেখো, একটা বাক্য আমি লিখছি। আমি ভাত খাই। এই একটা বাক্য। এই বাক্য থেকে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে সাবজেক্ট কি আমরা শিখেছি, ভার্ব কি সেটাও শিখেছি, অবজেক্ট অর্থাৎ কর্ম কি সেটা আমরা শিখব কিভাবে বের করতে হয়। দেখো, এই একটা বাক্য, এখানে ভার্বটাকে আগে খুঁজে বের করে নিতে হবে। হ্যাঁ, ভার্ব, একটা বাংলা বাক্যে শেষে পাবো ভার্ব। খাই, দেখো তো, খাওয়া একটা কাজ। তো একটু আগে কি বলেছিলাম? ভার্ব বা ক্রিয়াপদ তাকেই বলবো কোনো বাক্যে যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কাজ করা বোঝাবে। তাহলে খাওয়াটা একটা কাজ।
দেখো ভাত একটা কাজ হচ্ছে না, আমি এই শব্দটাও একটা কাজ হচ্ছে না, তাহলে খাওয়া একটা কাজ, এটা হবে ভার্ব। তো আমাদের প্রশ্ন হলো এই একটা বাক্য থেকে সাবজেক্ট বা কর্তা কিভাবে বের করব। এই ভার্বকে প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করব? কে বা কারা দিয়ে প্রশ্ন করব। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট বা কর্তা। দেখি চলো। খাই, খাওয়া কাজটা কে করছে? খাই, কে খায়? না আমি। তাহলে এই বাক্যের মধ্যে আমি হলো সাবজেক্ট, আমি হলো সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এবারে অবজেক্ট কিভাবে বের করতে হয়। এই ভার্বকেই কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে অবজেক্ট, আর নচেত অবজেক্ট হবে না, অন্য কিছু হবে। তাহলে খাই, কি খাই? না দেখো, ভার্বকে প্রশ্ন করে এই ভাত, কি খাই? ভাত খাই। তাহলে ভাতটা হবে এখানে অবজেক্ট। আশা করি বুঝতে সমস্যা রইল না। তো একটা বাক্যের ইংরেজি একটা বাক্যের গঠন সাধারণত সাবজেক্ট, এটা তো আমরা বুঝেই গেলাম যে ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সাধারণত। কোনো কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট ভার্ব থাকে। যেমন ভাত যদি এখানে না থাকতো কি বলা হতো? আমি খাই। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কিন্তু থেকেই যেত। তো চলো এগুলো আগে জেনে নিলাম। মনে করো এগুলো হলো আমাদের অস্ত্র। ঠিক যেমন ভাবে যুদ্ধে গেলে আগে অস্ত্র শিক্ষা নিয়ে তারপরে যেতে হয় এবং অস্ত্র নিয়েও যেতে হয়, তা না হলে যুদ্ধে গিয়ে পরাজিত হতে হবে। তো এইটুকু আমাদের শেখা হয়ে গেল। এবার আসবো আমরা মূল টেন্সের বিষয়ে আলোচনা নিয়ে। দেখো এখানে আছে টেন্স সমান সমান সময় প্লাস কাজের একটা অবস্থা। টেন্স নাম শুনলেই আমরা অনেকেই বলে থাকি টেন্স মানে হলো ক্রিয়ার কাল বা টেন্স মানে সময়, কিন্তু আসলে পুরোটা ঠিক নয়। সময় ঠিক আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কাজের একটা অবস্থাও থাকতে হবে। কাজের অবস্থা কিরকম সেটা বুঝে নিই চলো। আমি খাই, দেখো এখানে চারটে বাক্য আছে একই সাবজেক্ট দিয়ে, একই ভার্ব দিয়ে। আমি খাই, আমি খাচ্ছি, আমি খাবো, আমি খেয়েছি। এই বাক্যগুলোর থেকে দেখো তো, কাজ করা হচ্ছে একটাই, খাওয়া, কিন্তু এই কাজের একটা নির্দিষ্ট করে অবস্থা বোঝানো হচ্ছে প্রত্যেকটা বাক্যের মধ্যে। যেমন আমি খাই, নির্দিষ্ট কোনো সময় বলা নেই, হয়তো আমি আগে খেতাম, এখনো খাই, খেয়ে থাকি। আমি খাচ্ছি, অর্থাৎ যখন এই খাওয়া কাজটা চলছে, রানিং, সেই সময়ের কথা বলা হচ্ছে। যেমন মনে করো আমি এই 5 মিনিট আগে খাওয়াটা শুরু করলাম, এই বিন্দু থেকে খাওয়াটা শুরু করলাম,
এখনো পর্যন্ত খাওয়া কাজটা চলছে। এই যে যে সময়, এই সময়টুকুকে প্রকাশ করা হচ্ছে এই খাচ্ছি দিয়ে। তাহলে আলাদা একটা কাজের অবস্থা বোঝানো হলো। এখানেও দেখো তাই, আমি খাবো অর্থাৎ কাজটা আগামীতে করা হবে আমার দ্বারা। আমি খেয়েছি, এই বাক্য থেকে কি বুঝতে পারছি? আমার খাওয়া কাজটা হয়ে গেছে। যেমন আমি 5 মিনিট 10 মিনিট আগে আমি খাওয়া কাজটা শুরু করেছিলাম, এমনকি এর মধ্যে শেষও হয়ে গিয়েছে। এখন এসে বলছি যে আমি ভাত খেয়েছি বা আমি খেয়েছি, তাই তো? তো প্রত্যেকটা কাজের যে একটা অবস্থা বোঝানো হলো, এই কাজের এক একটা অবস্থা এবং সময়, এই দুটো মিলিয়ে তারপরে হয় টেন্স। আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে টেন্স বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে টেন্স কাকে বলে? সময় প্লাস কাজের একটা অবস্থাকে টেন্স বলে। তো এই টেন্স কত প্রকার হয় এটা বোঝানোর জন্য মনে করো এটা একটা কেক, একটা কেক। এই কেকটাকে 3টে অংশে ভাগ করে নিলাম। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। একটা হবে পাস্ট, অর্থাৎ পাস্ট কি বুঝবো? যে কাজটা আমাদের জীবন থেকে হয়ে গেছে তাকে বলবো পাস্ট টেন্স, বাংলায় অতীতকাল। তাহলে পাস্ট টেন্স বাংলায় কি বলবো? অতীতকাল। এটা প্রেজেন্ট টেন্স বাংলায় বর্তমানকাল, এবং এটা ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে টেন্সকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারছি? 3 ভাগে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এবার দেখো এখানেই শুধু থেমে থাকে না, এই প্রত্যেকটা টেন্সকে, মানে এই পাস্ট টেন্সকে আরো 4 ভাগে ভাগ করা হয়, এই প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। তাহলে সেই ভাগগুলোর নাম আমাদের জেনে নিতে হবে, তাই না? যদি তোমাদের হাতের সামনে খাতা কলম থাকে তাহলে অবশ্যই নোট ডাউন করে নাও, সুবিধা হবে। তো এই ভাগগুলোর নাম কি কি? এই চারটে এই ভাগগুলোর নাম একই, অর্থাৎ মূলত 4টে ভাগে বিভক্ত করা হয়। সেই নামগুলো জেনে নিই, ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা লিখে নিও, বা যদি ভুলে যাও তাহলে ভিডিওটা আবার দেখে নিও পজ করে। দেখো সেই নামগুলো যথাক্রমে, একটা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস।
এই 4টে ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা টেন্সকে, প্রত্যেক 3টি টেন্সকে 4টে করে ভাগে ভাগ করা হয়। এই নামগুলো মনে রাখতে হবে। এর বাংলা অর্থগুলো যদি একটু বোঝার চেষ্টা করি সুবিধা হয়। ইনডেফিনিট মানে কি বুঝবো? সাধারণ একটা কাল, মানে সাধারণভাবে করা হবে। কন্টিনিউয়াস মানে চলমান। পারফেক্ট পুরা ঘটিত, অর্থাৎ পুরোপুরি ঘটে যাওয়া। পারফেক্ট কন্টিনিউয়াস কিছুক্ষণ সময় ধরে কাজটা চলতে থাকবে। এরকম ভাবে এই 4টি ভাগে ভাগ করা হলো। এইবার আমরা টেন্স কিভাবে করব এগুলো আমরা জেনে নিলাম। এবারে একে একে জানবো যে তাহলে কয়টা টেন্স হলো বলো দেখি। 3টে টেন্সকে 4 ভাগে ভাগ করা হলে 3 4-এ 12টা টেন্স হবে, তাই না? সেই 12টা টেন্স আমরা একে একে সব জানবো। আমি তোমাদের এটুকুই বলবো যে আমাদের এই 12টা ক্লাস যদি দেখো মনোযোগের সঙ্গে, তাহলে অবশ্যই টেন্স বিষয়টা সম্পর্কে তোমার বেশিরভাগ ধারণা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বাকি কাজগুলো দেখে নিই। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স থেকে শুরু করব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টে টেন্স তো, এই 3টে টেন্সকেই আবার 4 ভাগে ভাগ করা হয়। তাহলে এটার 4টা, এটার 4টা, এটার 4টা, মোট 12টা টেন্স। তো আমরা শুরুটা করব প্রেজেন্ট থেকে। আমরা অনেক ক্ষেত্রেই উপকৃত হব এই প্রেজেন্ট থেকে শুরু করলে। তো প্রেজেন্টের যে 4টে ভাগ ছিল সেই 4টে ভাগের মধ্যে থেকে প্রথম ভাগটা আজকে স্টার্ট করছি। তাহলে কি লিখবো? প্রেজেন্ট। কি বলেছিলাম প্রথমে? 1 নম্বরটা 4টে ভাগের মধ্যে প্রথম নামটা কি ছিল জানো? ইনডেফিনিট, তাই না? সরি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো দেখো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কোন সময়কে ধরা হবে সেটাও আমাদের বুঝে নিতে হবে। দেখো সংজ্ঞায় যাচ্ছি না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা কি সেটা যাচ্ছি না, আমরা জাস্ট আর কি বোঝার জন্য লিখবো। কি লিখবো? এখানে দেখো বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে করা হয় চিরসত্য কোনো ঘটনা হলে এবং প্রতিদিনের কোনো অভ্যাসরত ঘটনা হলে এই টেন্স হয়। এই টেন্স বলতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পুরোটা ক্লিয়ার হলো না তো? বোঝাচ্ছি। যেমন বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে করা হয়। আমি ভাত
খাই, এটা সাধারণভাবে করা হচ্ছে। আমি ভাত খাই, আমি যাই, আমি বই পড়ি, আমি লিখি, আমি গল্প শুনি, এগুলো হলো সাধারণভাবে বোঝাবে। দেখো, এই সাধারণভাবে কাজ করা বোঝানো হলো এটা দিয়ে। এবারে আসবো কি, চিরসত্য কোনো ঘটনা যদি হয়, চিরসত্য ঘটনা কিরকম হবে? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য একটা ঘটনা, আমরা প্রত্যেকেই জানি, তাই না, যে সূর্য পূর্ব দিকেই উদিত হয়। তাহলে এটা হলো। এবার দেখব কি, প্রতিদিনের কোনো অভ্যাসরত ঘটনা যদি হয়, সেটা কিরকম হবে? আমার বাবা প্রতিদিন চা পান করেন। এখানে দেখো, এই তিনটে ঘটনা তার বর্ণনা করা হলো। এখানে কি আছে? সাধারণভাবে কাজ করা, চিরসত্য কোনো ঘটনা এবং প্রতিদিনের অভ্যাসরত কোনো ঘটনা, এই তিনটে সেন্টেন্স দিয়ে বোঝানো হলো, বাক্য দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমাদের কিছু রুলস প্রয়োজন হবে এই টেন্সটা শেখার জন্য। সেই রুলসগুলো কি কি একে একে আমরা শিখবো। এখন তোমরা বোর হচ্ছ না তো? একটু ধৈর্য সহকারে দেখো, উপকৃত হবে। তাহলে রুলসগুলো আমরা লিখে নিই, তাই না? রুলস মানে ব্যবহারিক নিয়ম, যে নিয়ম ধরে আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো, সেই রুলসটাই আমাদের জানতে হবে। এখন রুলসটা কি না, প্রথমে লিখতে হবে সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্টটাকে আমি পরে সংক্ষেপে লিখবো, হ্যাঁ, সাব দিয়ে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার ভার্বের তিনটি করে রূপ হয়, যেমন একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই জানো, যদিও আমি জানি, তবু দেখিয়ে দিচ্ছি। যেমন ইট, এট, ইটেন। এই ইট মানে হলো খাওয়া। তো এই যে প্রথমে যে আছে, এটাকে ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম হিসেবে আমরা চিনি। 2 নম্বরে আছে, এটাকে ভার্ব টু অথবা ভার্বের পাস্ট ফর্ম বলতে হয়। আর 3 নম্বরে যেটা রয়েছে, সেটাকে কি বলবো? ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছো? তো এখানে ভার্ব মানে ভার্ব ওয়ান, যদি বলা হয় ভার্ব টু তাহলে এই 2 নম্বর রূপটা, যদি ভার্ব থ্রি থাকে তাহলে 3 নম্বর রূপটা। এবার এই প্রথম টেন্সটাই আমাদের একটু কঠিনের মতো মনে হবে, কারণ এখানে এই শুধুমাত্র এইটুকু রুলস দিয়ে হবে না। তো আমি তোমাদের বলবো, দেখো, অনেকেই অনেক ভাবে অনেক পদ্ধতিতে শেখান, তো এক একজনের শেখানোর পদ্ধতি এক এক রকম, তোমরা প্রত্যেকেই জানো। এই রুলসগুলো একটু মনে রাখতে হবে, আর একবার দুইবার মনে রাখলে পরে অটোমেটিক মনে রয়েই যাবে। তাহলে এই রুলসের সঙ্গে আর একটু রুলস আমাদের জুড়ে নিতে হবে। সেটা কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বা ইএস বসে। এবার এখানে আমাদের কিছু কনফিউশন রয়ে গেল।
সেটা একে একে ক্লিয়ার করব। সাবজেক্ট কাকে বলে সেটা আমরা জানি। এখানে অজানা কিছু কথা, তার মধ্যে থার্ড পারসন, অর্থাৎ মূল কথা হলো পারসন জিনিসটা কি বুঝতে হবে, তাই না? পারসন, দেখো পারসন সাধারণত এখানে 3 প্রকার হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। কি বললাম? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কি কি পড়ে? আই, উই, অর্থাৎ আমি আমরা। মনে রেখো, আমি আমরা। তাহলে সেকেন্ড পারসনে হবে অনলি ইউ, অর্থাৎ তুমি, তোমরা। তাহলে ফার্স্ট পারসন আই, উই, আমি আমরা। সেকেন্ড পারসন ইউ, তুমি তোমরা। এবার তোমাদের মনে যদি প্রশ্ন হয়ে থাকে, এখানে তো আই আমি, উই আমরা, কিন্তু এখানে দুটো রয়েছে বাংলায় তুমি তোমরা, একটা কেন হলো ইউ? ইংরেজিতে ইউ এই একটা শব্দ দিয়েই এই দুটো অর্থ প্রকাশ করা হয়। তুমি তোমরা, আপনি আপনারা, এরকম তুই তোরা, এরকম সব হবে ইউ দিয়ে। এটা আশা করি অনেকেই তোমরা জানো। এবারে দেখো এখানে কি রয়েছে? থার্ড পারসন। থার্ড পারসনে কি লিখতে পারি তাহলে বলো দেখি? আশা করি তোমাদের বুঝতে আর বাকি রইল না। আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন হবে, নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি সবকিছুই থার্ড পারসন। তাহলে পারসন জিনিসটা বুঝে গেলাম। এবার সিঙ্গুলার নাম্বার, এই কথাটা আমাদের কাছে অনেকের কাছেই হয়তো অজানা, অধিকাংশ তোমরা জানো, তবুও জেনে নিই চলো, যেহেতু নতুন করে শিখছি আমাদের অবশ্যই আলোচনার মধ্যে রাখতে হবে। সিঙ্গুলার নাম্বার এক কথায় তোমরা বুঝে যাবে। তোমরা অবশ্যই সকলেই অনেক কিছু বুঝতে পারো খুবই সহজে। একটা কোনো কিছুকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হবে, একের অধিক বোঝালে প্লুরাল নাম্বার হবে। আবার বলি, একটা কোনো কিছুকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হবে, একের অধিক মানে একের বেশি কোনো কিছুকে বোঝালে প্লুরাল নাম্বার হবে। তাহলে এবার হয়ে গেল এই দুটো জিনিস ক্লিয়ার। এই এস বা ইএস এখানে একটু ধাঁধা রয়ে গেল, তো এটাও ক্লিয়ার করব। যে বিষয়টা মনে করো অনেকেই জানে না যে ভার্বের কোথায় এস যুক্ত করতে হবে।